আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এবং সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গোবরডাঙ্গা পৌরসভার বিশিষ্ট জনপ্রতিনিধি, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া বাসন্তী ভৌমিক মহাশয়া, অনুগ্রহ করে মঞ্চে আসার অনুরোধ করছি। মিসেস ঋতুপর্ণা মুখার্জি। ধন্যবাদ সকলকে। এবং এবারে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবে ঋতুপর্ণা আমাদের প্রিয় কাউন্সিলর বাসন্তী ভৌমিক মহাশয়া। এবারে অঞ্জলিকে ডেকে নেব। নাট্যকর্মী অঞ্জলি মৃধা পুষ্পস্তবক প্রদান করবে। প্রথমে শ্যামল কুমার দত্ত মহাশয়কে পুষ্পস্তবক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করছে অঞ্জলি মৃধা। এবং এবারে আমাদের প্রিয় কাউন্সিলর বাসন্তী ভৌমিক মহাশয়কে পুষ্পস্তবক প্রদান করে সংবর্ধিত করছে অঞ্জলি। এবারে রবীন্দ্রনাট্য সংস্থার কনিষ্ঠ সদস্যা আলোকবর্তিকাকে ডেকে নেব। আলোকবর্তিকা স্মারক উপহার প্রদান করে প্রথমে শ্যামল কুমার দত্ত মহাশয়কে স্মারক উপহার প্রদান করে সম্মাননা শ্রদ্ধা জানাচ্ছে ছোট্ট আলোকবর্তিকা, এবং অতঃপর আমাদের প্রিয় কাউন্সিলরকে স্মারক উপহার প্রদান করে সম্মান শ্রদ্ধা জানাচ্ছে ছোট্ট আলোকবর্তিকা। এবং নাট্য সংস্থার অন্যান্য যারা সদস্যা তোমরাও চলে এসো। সংস্থার অন্যান্য সদস্যা যারা এই মুহূর্তে তোমরা এখানে আছো, রবীন্দ্রনাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ দা থেকে শুরু করে রবীন্দ্রনাট্য সংস্থার সমস্ত শিক্ষার্থী যারা আছেন এবং সবাইকে যারা বড় আছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ছোটদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সত্যি আজকে এখানে উপস্থিত হয়ে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ উপভোগ করছি।
আর রবীন্দ্র নাট্য সংস্থার প্রতি কৃতজ্ঞ এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং উপস্থিত হতে পেরে আমি গর্বিত। রবীন্দ্র নাট্য সংস্থা সুদীর্ঘ দিন ধরে চলে আসছে। আমাদের গোবরডাঙ্গা হচ্ছে নাটকের শহর বলে সকলেরই পরিচিত। যে সংস্কৃতি সম্পন্ন শহর তার এক ধাপ বাড়িয়ে দিয়েছে গোবরডাঙ্গার বিভিন্ন নাট্য সংস্থাগুলো। সত্যি আজকে যেখানেই বাইরে যাই সবার মুখে একই কথা শুনি যে গোবরডাঙ্গা নাটকের শহর। আমাদের গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম অন্যান্য জায়গায় হয়তো অনেক রকম অ্যাড থাকে, কিন্তু আমাদের গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম এটা সবাই বলেন যে নাটকের অ্যাড থাকে, এটা কোনো জায়গায় দেখা যায় না। এটা আমাদের কাছে সত্যিই গর্বের বিষয়। আর রবীন্দ্র নাট্য সংস্থা সম্পর্কে যা বলার, বিশ্বনাথ দার সেই পথ চলা বহুদিন ধরেই দেখেছি, অনেক আগের থেকে। তার যে প্রথম শুরুটা সত্যি খুব কষ্টের ছিল, তার পথটা খুব ভালো ছিল না, খুবই কষ্ট করে আজকে পথশিশুদের নিয়ে কাজ করতে দেখেছি আমি বিশ্বনাথ দার থেকে। সেই যে পথ চলা শুরু হাল ছেড়ে দেয়নি, প্রচণ্ড ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে আজকে গোবরডাঙ্গার বিভিন্ন নামি দামি যে নাট্য সংস্থাগুলো আছে সেখানে নিজের জায়গা করে নিয়েছে, মাথা উঁচু করে আজকে বাংলা তথা ভারতবর্ষে ব্রাহ্মণ সন্তান, তাহলে কেন তুমি সত্যি করে বলো কাল খুব বিষে তোমার কি প্রয়োজন? সে খোঁজে আপনার কোনো প্রয়োজন নেই। আছে, প্রয়োজন আছে। যুদ্ধক্ষেত্রে আরম্ভশালার যাবতীয় দায় দায়িত্ব আমার। আমার অনুমতি ছাড়া কেউ তীব্র কালপুর বিষ নিয়ে এখান থেকে চলে যাবে আর আমি তার কারণ জানবো না, এটা হতে পারে না। বেশ, তাহলে আপনি যখন শুনতে চাইছেন তাহলে শুনুন আচার্যদেব। এবারে আমাদের শত্রুপক্ষ যথেষ্ট শক্তিশালী। এটা বন্ধ করুন প্লিজ। বেশ, আপনি যখন শুনতে চাইছেন তাহলে শুনুন আচার্যদেব। এবারে শত্রুপক্ষ যথেষ্ট শক্তিশালী। সোজা পথে ওদের হারানো সম্ভব নয় বললেই চলে। তাই ওদের সমূলে বিনাশ করার জন্য আমি এক বিশেষ পরিকল্পনা করেছি। দেখুন আচার্যদেব, অস্ত্রের আঘাতে কতজনই বা মরছে। তাই এই বিশাল সেনাবাহিনীকে পরাস্ত করার জন্য আমি এক বিষ যুদ্ধের পরিকল্পনা করেছি। বিষ যুদ্ধ? হ্যাঁ, বিষ যুদ্ধ। অস্ত্রের আঘাতে একজন, দুজন অথবা 100 জন মরছে, কিন্তু আমার এই বিষ যুদ্ধ সফল হলে একসাথে হাজার হাজারের মানুষকে খুব খুব সহজেই মেরে ফেলা যাবে। কি বলছো তুমি? বিষ দিয়ে মানুষ মারবে? নিশ্চয়। তা না হলে তারা মরবে কেন? গোপনে শত্রুপক্ষের পানীয় জলে কয়েক চুপ করো, চুপ করো তুমি। কি বিভৎস চিন্তা! একবার ভেবে দেখেছেন এই কাজের পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ, ভেবেছি বই কি, আর ভেবেছি বলেই এই নিপুণ যুদ্ধের পরিকল্পনা করেছি। তীব্র কাল খুব বিষ প্রয়োগে হাজারে হাজারে মানুষ মরবে, শত্রু শিবিরে রাতারাতি হাহাকার করে উঠবে, তারা ছত্রভঙ্গ হবে, তবেই না যুদ্ধের মজা। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। আপনি আমার পরিকল্পনাকে সমর্থন করছেন না? কি করে ভাবলে
এমন পৈশাচিক পরিকল্পনা আমি সমর্থন করব না 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 জয়দেব, আমাকে একটু ভালো করে বুঝে নিতে দিন। আপনি এই আরব্যশালার প্রধান বৈদাচার্য করো, আপনি মহারাজ কনিষ্কের অস্ত্র যুদ্ধকে দিব্যি সমর্থন করছেন, অথচ তার চেয়ে অনেক অল্প আয়ুষ্কে বেশি মানুষ মারার এই বিষ যুদ্ধের পরিকল্পনাকে সমর্থন করেন না। বিষ যুদ্ধ কেন? আমি কোন যুদ্ধকেই সমর্থন করি না। যা যেভাবে ভাবতে চাইছি কিছুতেই সেটা সম্ভব হচ্ছে না। যত সহজে এই যুদ্ধটা জয় করা যাবে বলে ভেবেছিলাম, বাস্তবে সেটা তত কঠিন হয়ে উঠছে। দুর্গ দখল তো মনের কথা, 7 দিন ধরে যুদ্ধ চলছে, অথচ শত্রুপক্ষের ভারত প্রাচীর এখনো দুর্ভেদ্য। এতখানি শক্তি জমা ছিল ওদের মধ্যে, নাকি আমার সৈন্যরাই ভালো মন্দ খেয়ে দে ভোগ বিলাসের মতো ডুবে গিয়ে ক্রমশ এতটাই আয়াসী আর বিলাসী হয়ে উঠেছে যে তাদের যুদ্ধ করার ক্ষমতাই নেই? আমার কিন্তু সেটা মনে হয় না। আমাদের সৈন্যরা যথেষ্ট দক্ষতার সঙ্গে লড়াই করছে, অথচ তারপর আমরা জয়ের মুখ দেখতে পাচ্ছি না। তাহলে কি আমাকে মেনে নিতে হবে যে ওরা আমাদের থেকে বেশি শক্তিশালী? অসম্ভব মহারাজ, অসম্ভব। হ্যাঁ, হতে পারে এবারের শত্রুপক্ষ আপনাদেরই পিতৃপুরুষের বংশের কোনো এক শাখা, কিন্তু সম্রাট কনিষ্কের শৌর্যবীর্যের কাছে এরা নেহাতি অকিঞ্চিত। বেশ, তাই যদি হবে তাহলে সম্রাট কনিষ্কের বাহিনীর বিরুদ্ধে একজন আঞ্চলিক রাজা এতখানি প্রতিরোধ গড়ে তোলার সাহস পায় কি করে? আমাদের তীব্র আক্রমণকে ওরা রীতিমতো পাল্টা আঘাত দিয়ে প্রতিহত করছে। এসব কিছুই করতে হতো না মহারাজ, যদি কিনা বিষ যুদ্ধ সফল করতে পারতাম। এক লহমায় শত্রুপক্ষ উজাড় হয়ে যেত, কিন্তু আচার্যদেব সেটা হতে দিলেন না। মহারাজ, আপনি যদি একবার আচার্যদেবকে বলতেন তাহলে। না, সেটা সম্ভব নয়। বুঝলেন, প্রথমত আচার্য জনক আমার তীর্থস্থানে, দ্বিতীয়ত আমি তাকে তার চিকিৎসার কাজে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। তাই তিনি নিজে না চাইলে বীর যুদ্ধের পরিকল্পনা সফল করা সম্ভব নয়। কিন্তু ওরা কি সত্যি সত্যি এতটা শক্তিশালী যে আমার বিশাল বাহিনী? এইসব কি ভাবছি আমি? এই তো মানসিক দুর্বলতার লক্ষণ। না মহারাজ, বিলক্ষণ মহারাজ, এই সমস্ত ভাবনাকে আপনি আপনার মনের মধ্যে প্রশ্রয় দেবেন না মহারাজ। প্রশ্রয় তো দিতে চাইছি না বিগুলে, কিন্তু এর আগে যুদ্ধক্ষেত্রে নিজেকে এতটা আত্মবিশ্বাসী বলে মনে হয়নি কোনোদিন। যত সমস্যা যেন এবারই আমার সামনে এসে ভিড় করে দাঁড়াচ্ছে। কুষাণ সম্রাট কনিষ্ক শত্রুপক্ষের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে যুদ্ধ করেন,
তার খরদৃষ্টির সামনে প্রবল পরাক্রমী শত্রু মাথা মারতে বাধ্য হয়। তাহলে কেন কেন এবারের যুদ্ধে বারবার আমি এত বিলম্ব হচ্ছে কেন? তারটা এতক্ষণে চলে আসার কথা। কি যেন নাম সেই পদাতিক সৈনিকের? আনন্দ কীর্তি। হ্যাঁ হ্যাঁ, আনন্দ কীর্তি, আনন্দ কীর্তি। তাকে তো পাঠানো হয়েছিল এমন একটা গুরুত্বপূর্ণ কাজ। আগে হ্যাঁ, কিন্তু সামান্য একটা সংবাদ বোঝাতে তাকে এত সময় লাগে? শত্রুপক্ষের গুপ্তবর কোথায়? বলো বলো সৈনিক, আমি তোমাকে পুরস্কৃত করবো, তোমাকে চাষের জমি দেবো, নিষ্কর ভূমি দেবো, তোমার সমস্ত রাজকর মুকুব করে দেবো। বলো বলো সৈনিক, গুপ্তবর কোথায়? বলো। হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনছি। কি হলো? সৈনিক 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 কি হলো বৈদ্যরাজ? তোমার কথা বলবে না মহারাজ? হ্যাঁ, কথা বলবে না? তাহলে কি আমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে? তাহলে কি যুদ্ধটা? না না মহারাজ, যুদ্ধ আপনি বন্ধ করতে পারবেন না মহারাজ, যুদ্ধ আপনাকে করতেই হবে। ওই দেখুন মহারাজ, পানির গ্রন্থির নিচে তুষার ঝরে অনাহারে মৃত কুষাণের বিদেহী আত্মারাজ আপনার চারপাশে ঘিরে দাঁড়িয়েছে। তারা সমস্বরে চিৎকার করে বলছে, যুদ্ধ বন্ধ করো না, তাহলে যে আবার ফিরে যেতে হবে সেই মৃত্যু বিভীষিকার দেশে। মহারাজ, কুজুল কদভিসের অতৃপ্ত আত্মা কাঁদছে। এখন আর আপনি যুদ্ধ বন্ধ করতে পারবেন না মহারাজ, যুদ্ধ আপনাকে করতেই হবে মহারাজ। শত্রু ভয়ের গুপ্ত পথের সন্ধান একে দিয়ে না হোক, অন্য কাউকে দিয়ে আমরা ঠিক বার করে নেবই মহারাজ। আপনি সৈন্য সেনাতে বলুন। কুজুল কদভিস, হ্যাঁ মহারাজ, পিতৃ সত্য রক্ষার দায়। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ আমাকে করতেই হবে। ভোর হয়ে আসছে, এবার আমি নিজে যুদ্ধে যাব। যুবরাজ বাজিষ্ঠ, সেনাপতি রবি বর্মা, সৈন্য সাজা! যান মহারাজ যান, নতুন উদ্যমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। তা না হলে যে আমি হেরে যাব মহারাজ। কেন? আপনার প্রতিটি রক্ত কণায় যুদ্ধের নৃশংসতা ছড়িয়ে দেব বলেই তো আজ আমি বেঁচে আছি। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। সাবধান সাবধান কনিষ্ঠ, আমি আর আমার সন্তানদের হত্যা করতে দেব না। সাবধান ঘাতক, ভাস্বতী, আমি আসছি রে বাবা। ভাস্বতী, আমি আসছি ভাস্বতী, আমি আসছি।
আপনাদের তো অজানা নয়, অসত মা সদ্গাময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতং গময়। গময় কথার অর্থ পথ এড়িয়ে যাওয়া নয়, পথ পেরিয়ে যাওয়া। আধার পেরিয়ে হবে আলোর উদয়। মৃত্যু থেকে বিকশিত হবে অমৃত। কবে হবে এই যুদ্ধের অবসান? হবে বন্ধু, হবে। বহু প্রচলিত রীতি কি একদিনে মুছে ফেলা যায়? এখনো সে অনেক অনেক বলির প্রয়োজন। আজ আসুন এইসব মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শপথ নেই। যুদ্ধের থেকে শান্তি শ্রেয়, মৃত্যুর থেকে জীবন কাম্য। আর সেই পথের সৃষ্টি করি মানুষের মন থেকে যুদ্ধ প্রবৃত্তি দূর করা যায়। Gamaso ma jyotirgamaya
চলছে। নিচের দিকে তাকিয়ে আমি দেখতে পাই পৃথিবীর মানুষ আমাকে দেখছে আর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছে। তারা যেন চিৎকার করে বলছে, ওই তো মহারাজ কনিষ্ক, সম্রাট কনিষ্ক, দেবতা কনিষ্ক, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কাদভিসের থেকেও নিজেকে যেন আজ বড় বড় মনে হচ্ছে। পরক্ষণে স্বপ্ন ভেঙে গেলে দেখেছি আমি আসলে কেউ নই, কিচ্ছু নই, শুধু একা একজন হেরে যাওয়া মানুষ। স্বপ্নে যে মানুষগুলো আমায় দেবতা বলে সম্বোধন করেছিল, তারা যেন চিৎকার করে বলছে, ওই সেই কনিষ্ক, রাজ্য জয়ের নেশায় একের পর এক জনপদ জুড়ে অশান্তির আগুন জ্বালিয়েছে। ওই সেই কনিষ্ক, রাজ্য জয়ের নামে নিরীহ তরতাজা মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এতদিনের সঞ্চিত যত ব্যথা, যত অন্যায়, সবাই একযোগে যেন প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে আসছে। কোথায় যাব আমি? পালিয়ে যাব? না, সম্রাট কনিষ্ক সাধারণ প্রজাদের ভয়ে পালিয়ে যাবে? কিন্তু পালিয়ে না গিয়েই বা আমার উপায় কি? এও তো এক ধরনের পরাজয়, নিজের কাছে নিজেরই হেরে যাওয়া। হেরে যাওয়া নয় মহারাজ, বরং আমি বলবো অবধারিত এক মৃত্যু খাদের কিনারায় দাঁড়িয়ে ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে সম্বিত ফিরে পেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের শুভ বুদ্ধির জোরে কারিগরি বিভিন্ন সহায়তায় প্রত্যেককেই অনুরোধ করব মঞ্চে আসার জন্য। মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রদ্ধেয় শ্যামল দত্ত মহাশয়কে, আপনি একটু মঞ্চে আসুন। আমরা ভীষণ ভালো একটি প্রযোজনা দেখলাম। আমরা রূপান্তরের এই নাটকের পরিচালক অতনু পাল মহাশয়কে সম্মানিত করব। হ্যাঁ, একটু মাঝখানে আসুন। সম্মানিত করবেন। আমি ডেকে নিয়েছি আমাদের খুব কাছের মানুষ শ্রদ্ধেয় স্বপন কুমার বাগ, আপনি একটু আসুন। আপনি আজকের এই নাটক দেখার পর আমাদের মনে হয়েছে যে একটা থিয়েটার করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয়, আজকের জেনারেশনে যারা থিয়েটার শিখছে তাদেরকে এটা জানা প্রয়োজন। থ্যাংক ইউ। হ্যাঁ, পরিচয় দেব। আমি ওদের হাতে মাইক দিচ্ছি, ওরাই ওদের নিজেদের নামগুলো বলবে। সুজিত দাস, লক্ষণ দাস, মঞ্জু ঘোষ, অবন্তিকা হালদার, সম্রাট বড়াল, আকাশ বিশ্বাস,
আমি অনির্বাণ চৌধুরী। সায়ন প্রামাণিক। আমি গৌতম দাস। দেবদত্ত কর্মকার। নমস্কার, কিরণ সাঁতরা। নমস্কার, আমি অভিজ্ঞা। নমস্কার, আমি স্বরূপ দেব। নমস্কার, চন্দন দেব। নমস্কার, তাপস দাস। মনোদীপ সরকার।